মাননীয় স্পিকার, দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা এবং 1975 সালের 15 আগস্ট তার 3 সন্তান 2 পুত্রবধূ সহ 18 জন যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের এবং তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমাদের 30 লক্ষ শহীদ এবং যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 2 লক্ষ ত্যাগ স্বীকারী মা বোনদের প্রতি সম্বোধনা জ্ঞাপন করছি। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। জেলখানায় 4 নেতা যাদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 21 আগস্ট গ্রেনেড হামলায় নারী নেত্রী আইবি রহমান সহ যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 2টি উপজেলা আর মাদারপুর সদরের 5টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমি একটু কথা বলবো। মাদারপুর সদরে অনেক আগের থেকেই একটি কলেজ, একটি স্কুল, সরকারি স্কুল কলেজ আছে। নবগঠিত ডাসার উপজেলা ঘোষণার আগে শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজটি জাতীয়করণ করা হয়েছিল, সেখানে কোনো স্কুল জাতীয়করণ করা হয়নি। কিন্তু কালকিনি উপজেলা সদরে অবস্থিত 2 কিলোমিটার দূরে উপজেলা ক্যাম্পাস থেকে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজটি বহুবার চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি। সেই কলেজটি অদ্যাবধি অজানা কারণে জাতীয়করণ করা হয়নি। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এলাকার ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের দাবি কলেজটি যাতে অচিরেই জাতীয়করণ করা হয়। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি দ্বাদশ সংসদে যে মহামূল্যবান ভাষণ প্রদান করেছেন তাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 4 বারে যে উন্নয়ন হয়েছে তার বিভিন্ন দিক তিনি অত্যন্ত সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন এবং বৈশ্বিক সমস্যা মোকাবেলার যে সফলতা সেটাও তিনি উল্লেখ করেছেন। এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে টার্গেট নির্ধারণ করে তা বাস্তবায়নের কর্ম পরিকল্পনা সহ নবগঠিত মন্ত্রিসভাকে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তাছাড়া বৈশ্বিক সমস্যা, ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিক সংকট মোকাবেলা করার জন্য বেশ কিছু নির্দেশনা প্রদান করে তিনি দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেবার আহ্বান জানিয়ে সোনার বাংলা গড়ার আহ্বান জানিয়েছেন। মহামান্য রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভাষণের জন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আজকে সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি, জাতির পিতার যোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তিনি অংশগ্রহণমূলক নির্বাচন সফল করার জন্য স্বতন্ত্র প্রার্থী হতে ঘোষণা দিলে সকলের সাথে আমিও নির্বাচনে প্রার্থী হতে বাধ্য হই। আমার নির্বাচন করার জন্য আর্থিক, মানসিক, শারীরিক সক্ষমতা ছিল না বিধায় আমি নির্বাচনে প্রার্থী হবার জন্য দলের নিকট নমিনেশন চাইনি। মাদারপুর নির্বাচন এলাকা আওয়ামী লীগের উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি এবং 20 ইউনিয়নের স্থানীয় নির্বাচিত প্রতিনিধিরা একজন জনবিচ্ছিন্ন নেতার বিরুদ্ধে আমাকে প্রার্থী ঘোষণা করলে সর্বস্তরের জনতার দাবি মুখে আমি প্রার্থী হতে বাধ্য হই। অবশ্য 2-1 নেতা এবং কয়েকজন স্থানীয় নির্বাচিত প্রতিনিধি ব্যতীত সকল বর্তমান ও সাবেক স্থানীয় প্রতিনিধিরা জোটবদ্ধ হয়ে আমার বিজয়কে নিশ্চিত করেছেন। মাননীয় স্পিকার, যাদের চেষ্টা ভোটে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছি তাদের সকল স্তরের নেতা কর্মীদের আমি আমার এই সংসদে দাঁড়িয়ে তাদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে বিদেশে অবস্থানরত আমাদের প্রাক্তন ছাত্ররা এবং আমাদের এলাকার ছেলেরা বিদেশে বসে আমার নির্বাচনী প্রচারণা চালিয়েছে, এই জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করছি।
মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার বাস্তবতায় বিশ্বাস করেন। বাস্তবতার নিরিখে তিনি স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। কোর্ট যার যার পছন্দের ব্যক্তিকে শেষে ভোট প্রদান সদস্য আপনি আরো 2 মিনিট বলবেন প্রদান করতে পারবে না, আনকোট। এর ফলে ভবিষ্যতে জাতীয় সংসদে নির্বাচিত সদস্যগণ নিজেকে ব্যস্ত থাকার সুযোগ পাবে না। এবারে নির্বাচনে জনগণ জনবিচ্ছিন্ন কোন নেতাকে সংসদে প্রেরণ করেননি। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু গণপরিষদের কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতেন। বিরোধী দল ছিল না, বিভিন্ন ও স্বতন্ত্র সব মিলিয়ে সদস্য সংখ্যা ছিল 10, কিন্তু বিরোধী সদস্যরা প্রতিবাদ মুখর ছিলেন। দীর্ঘক্ষণ বক্তব্য রাখার সুযোগ পেতেন। সংসদ অধিবেশন হতে প্রাণবন্ত, যুক্তিতর্ক মতামত উপস্থাপন ছিল খুবই আকর্ষণীয়। সবকিছুর ঊর্ধ্বে ছিল সংসদের স্বয়ং বঙ্গবন্ধুর উপস্থিতি ও তার ভাষণ। ন্যাপ থেকে নির্বাচিত তৎকালীন গণপরিষদের সদস্য সুরঞ্জন সেনগুপ্ত পার্লামেন্টে বক্তৃতা করার সুযোগ চাইলে সবসময় তিনি সুযোগ পেতেন। স্পিকার তাকে মাঝে মাঝে মাইক দিতে না চাইলেও বঙ্গবন্ধু বলতেন, তাকে সুযোগ দিন, বিরোধী পক্ষের কথা আগে শুনতে হবে। মাননীয় স্পিকার, বর্তমান সংসদের বিরোধী দলীয় নেতার ভয় কেন? সংসদের নেতা বঙ্গবন্ধু নেই, কিন্তু তার যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সংসদে আছেন। মাননীয় স্পিকার, পরম করুণাময় আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, দ্বাদশ সংসদে কোনো অকৃতজ্ঞ ব্যক্তি বা দল সংসদে আসেনি যারা সংসদে বক্তব্য রাখার পূর্বে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন না। মুক্তিযুদ্ধে আমেরিকা সপ্তম নৌবহর পাঠিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করে ভিয়েতনাম বানানোর পায়তারা করেছিল। সেই স্বয়ং আমেরিকা স্বীকার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পিতা, কিন্তু বিএনপি ক্যান্টনমেন্ট থেকে জন্মগ্রহণ করে অদ্যাবধি তারা কেউ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে না। বাঙালি জাতির জন্য এটা খুবই পরিতাপের বিষয়। মাননীয় স্পিকার, আপনি আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য সংসদে আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী উপমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা এবং উপবিরোধী দলীয় নেতা সকল এবং সংসদ সদস্যদের ধন্যবাদ।